আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের 28তম ক্লাস করব, যেখানে আমরা আজকে 35টি প্রশ্ন ইনশাআল্লাহ খুব ভালো করে সমাধান করব। আশা করি আপনি পুরোটা সময় জুড়ে, পুরোটা ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের প্রশ্নগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে ফেলবেন। অনেকেই সাথে আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। দেরি করব না, একদমই সময় নেই আমাদের হাতে দেরি করার। আমরা প্রথম প্রশ্নে চলে যাব। আজকের দিনের প্রথম প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে যে আজকে দেখেন আমরা 946 থেকে 980 পর্যন্ত এই 35টি প্রশ্ন কিন্তু সমাধান করব। তো প্রথমেই নদ নদী থেকে একটি প্রশ্ন রেখেছি যে চাঁদপুর কোন দুটি নদীর মিলনস্থল? সাধারণত আমরা এখান থেকে এভাবে প্রশ্ন আসতে দেখি যে পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়েছে, অথবা পদ্মার সঙ্গে যমুনা কোথায় মিলিত হয়েছে, অথবা সুরমা এবং কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে। এভাবে প্রশ্ন দেখি, আগে নদীর নাম দিয়ে প্রশ্ন থাকে, কিন্তু কখনো কখনো স্থানের নাম থাকতে পারে। যেমন এই প্রশ্নে বলা হয়েছে যে চাঁদপুরে কোন দুটি নদীর মিলনের স্থান। ঠিক এভাবেই যদি বলে গোয়ালন্দে কোন দুটি নদী মিলিত হয়েছে, চিলমারিতে কোন দুটি নদী মিলিত হয়েছে, আজমেরীগঞ্জে কোন দুটি নদী মিলিত হয়েছে, দেওয়ানগঞ্জে কোন দুটি ভৈরব বাজারে কোন দুটি নদী মিলিত হয়েছে, এভাবে স্থানের নাম দিয়েও প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটি দুর্নীতি দমন কমিশন এর অফিস সহায়ক 2025 এই পরীক্ষা সহ আরো বেশ কিছু পরীক্ষায় আসতে দেখা গেছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি দেখেন তো, চাঁদপুরে কোন দুটি নদী মিলিত হয়েছে? পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে এটা একটু দেখি। পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। আমরা সংক্ষেপে লিখি গোয়ালন্দে, ঠিক আছে। রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে। মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে চাঁদপুর। তিস্তা এবং যমুনা মিলিত হয়েছে চিলমারি। কুশিয়ারা আর মেঘনা, অ্যাকচুয়ালি কুশিয়ারা মেঘনা মিলিত হয় নাই, বরং সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে, কালনী নদী নাম ধারণ করেছে। পরে কালনী দেওয়ানগঞ্জে ভৈরব বাজারে ব্রহ্মপুত্রের সঙ্গে মেলার পরে সেটি মেঘনা নাম ধারণ করেছে। তবে এইখানে এইটার অ্যান্সার আসলে আজমিরিগঞ্জ দেয়া যায়। হ্যাঁ, আজমিরিগঞ্জ। তাহলে দেখেন তো চাঁদপুর কোনটা হচ্ছে আমাদের, এইটা। চাঁদপুরে পদ্মা এবং মেঘনা এই দুটি নদী মিলিত হয়েছে। পরের প্রশ্নে চলে যাই। সার্কের সর্বশেষ সদস্য কোনটি? সার্ক সাউথ এশিয়ান রিজিওনাল সাউথ এশিয়ান রিজিওনাল ফর কোঅপারেশন। এই যে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে পূর্ণরূপ সার্কের। সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1900 কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। কয়টি দেশ নিয়ে? 7টি দেশ নিয়ে। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 2007 সালে। 2007 সালে আফগানিস্তান সার্কের 2007 সালে আফগানিস্তান 8ম দেশ হিসেবে যোগ দেয়। তাহলে সার্কের সদস্য কত? সার্কের বর্তমান সদস্য যে 8, এই 8ম সদস্য হিসেবে 2007 সালে আফগানিস্তান যোগ দিয়েছে। কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল আফগানিস্তান বাদে যে দক্ষিণ এশিয়ার 7টি দেশ, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, এই 7টি দেশ নিয়ে সার্ক তার যাত্রা শুরু করেছিল। পরের প্রশ্নে যাব, পারমাণবিক বোমার জনক কে? এই যে বিশ্বের বিধ্বংসীকারী পারমাণবিক বোমা, এখন পর্যন্ত বিশ্ব 2টি পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখেছে। একটি হচ্ছে 1945 সালের 6 আগস্ট, আরেকটি হচ্ছে 9 আগস্ট।
হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান এই দুটি নামে পারমাণবিক বোমার বিস্ফোরণ পৃথিবী দেখেছে। এরপরে আর পারমাণবিক অনেক যুদ্ধ হয়েছে পৃথিবীতে, তারপরে কিন্তু পারমাণবিক অস্ত্র আর ব্যবহার করা হয়নি। তো এই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমার জনক ছিলেন ওপেন হেইমার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওপেন হেইমার। আচ্ছা, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে ভবদহ বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল বাংলাদেশের কয়েকটি বিল সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, যেমন তামা বিল কোথায় অবস্থিত, ভবদহ বিল কোথায় অবস্থিত, চলন বিল কোন কোন জেলা নিয়ে বিস্তৃত। এরকম বাংলাদেশের হাওর বাওর খাল বিল নিয়ে একটি ভালো ধারণা থাকতে হবে। হাকালুকির হাওর, তারপরে হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এগুলো কোথায়? মূলত এই দুটি থেকে বেশি প্রশ্ন আসে। আর বিলের কথা বললে ভবদহ বিল, চলন বিল, তামা বিল, এই তিনটা বিল থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে তামা বিল কিন্তু সিলেটে অবস্থিত, তামা বিল সিলেটে অবস্থিত। চলন বিল নাটোর, সিরাজগঞ্জ আর পাবনা এই তিন জেলা মিলে বিস্তৃত বাংলাদেশের বৃহত্তম বিল। কিন্তু ভবদহ বিল কোথায়? ভবদহ বিল যশোরে অবস্থিত। যশোর থেকে কেউ কি আছেন, ক্লাস দেখছেন, ভবদহ বিলের পাশের কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো ভাই বোন আছেন যে ভবদহ বিলের পাশেই আপনার বাসা, যশোরে, বা কখনো গেছেন, দেখেছেন? আশেপাশে থাকলে একটু জানান যে স্যার আমি আছি বা আমার বাড়ি ভবদহ বিলের পাশে। যশোরে ভবদহ বিল কোথায়? যশোরে, মনে থাকবে। আচ্ছা, সিলেটে আছে কি? তামা বিল। আমরা এখানে একটু নোট করে নিই, সিলেটে আছে তামা বিল। জাফলং যাওয়ার রাস্তায় তামা বিল পড়ে সিলেটে। আচ্ছা, পরের প্রশ্ন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, তাদের পদবী আমরা আগের ক্লাসে জেনেছি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবী জেনেছি। আমি আগের ক্লাসেও বলেছি যে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কে কোন বাহিনীতে কাজ করতেন সেই অনুযায়ী পদবী। দেখেন, হামিদুর রহমান তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, এই জন্যে তার পদবীটা ছিল সিপাহী। সিপাহী বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, পূর্ণ নামটা এরকম। ল্যান্স নায়েক ছিলেন 2 জন, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ এবং ল্যান্স নায়েক মোস্তফা কামাল। না না, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ আর হচ্ছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। হ্যাঁ, নূর মোহাম্মদ শেখ আর মুন্সি আব্দুর রৌফ এই দুজন ছিলেন ল্যান্স নায়েক। হামিদুর রহমান, মোস্তফা কামাল এই দুজন ছিলেন সিপাহী। এরা সেনাবাহিনীতে তারা চাকরি করতেন। সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদমর্যাদার আরেকজন ছিলেন বীরশ্রেষ্ঠদের মধ্যে, তিনি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে কি হলো ব্যাপারটা? সেনাবাহিনী থেকে ছিলেন 3 জন। কে কে? একজন ছিলেন ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, 2 জন ছিলেন সিপাহী, সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মোস্তফা কামাল। এই 3 জন ছিলেন 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে, এই 3 জন ছিলেন সেনাবাহিনীতে চাকরিরত, সেনাবাহিনীতে চাকরি করতেন। ইপিআর এ চাকরি করতেন 2 জন, যাদের নামের সাথে ল্যান্স নায়েক এই পদবিটা আছে। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, এই 2 জন ইপিআর এ চাকরি করতেন। নৌবাহিনীতে ছিলেন 1 জন, স্কোয়াড্রন ইঞ্জিন রুম লিডার বা আর্টিফিশার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তিনি নৌবাহিনীতে চাকরি করতেন। আর 1 জন ছিলেন বিমান বাহিনীতে, তিনি সশরীরে বাংলাদেশে যুদ্ধ করতে পারেননি, তিনি দেশের পক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তান থেকে রওনা দিয়েছিলেন একটি বিমান নিয়ে, তার নাম হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি ছিলেন বিমান বাহিনীতে। তাহলে কে কোন বাহিনীতে চাকরি করতেন এটা খুব ভালো করে আয়ত্ত করে রাখবেন, ঠিক আছে, যেন আসলেই পারেন। পরের প্রশ্ন, উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? উপমহাদেশের চলচ্চিত্রের জনক, আপনাদের শিল্প সংস্কৃতি থেকেও একটা ভালো আইডিয়া রাখতে হবে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে, আর বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে। তো হীরালাল সেনের জন্মস্থান আমাদের এই বাংলাদেশেই, মানিকগঞ্জে। বাংলাদেশের মানিকগঞ্জের বর আহ, বরঝুরি, বকঝুরি, ওই জায়গাটার নাম হচ্ছে বকঝুরি। বকঝুরি গ্রামে তিনি 1866 সালে জন্মগ্রহণ করেন।
কে? হীরালাল সেন, তাকে বলা হয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক। প্রশ্নটি এভাবেও আসতে পারে, উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? হীরালাল সেনকে। তো তার জন্ম হচ্ছে মানিকগঞ্জে বকঝুরি গ্রাম। বকঝুরি গ্রাম হয়তো পরীক্ষায় আসবে না, আমি জাস্ট জানার জন্য বললাম আপনার। 1866 সালে তিনি জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন উক্তিটি কার? উক্তিটি আহ খুব শক্তিমান প্রতিভাশীল একজন ব্যক্তির, যিনি তার প্রতিভাকে ভালো কাজে ব্যয় না করে অশান্তিতে যুদ্ধে কাজে লাগিয়েছিলেন। তিনি যদি যুদ্ধে কাজে না লাগিয়ে তিনি তার মেধাকে, তিনি তার মানসিক দৃঢ়তাকে, তিনি তার সাংগঠনিক দক্ষতাকে পজিটিভ ভাবে যদি কাজে লাগাতেন, তাহলে বর্তমান বিশ্বে হয়তো আমেরিকা নয় জার্মানি সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত থাকতো। বলছি অ্যাডলফ হিটলারের কথা। অ্যাডলফ হিটলার তিনি অত্যন্ত শক্তিমান একজন মানুষ, কিন্তু তিনি তার শক্তি, মেধা, মনন, দক্ষতা সবকিছুকে কাজে লাগিয়েছিলেন বিশ্বকে ধ্বংস করার কাজে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান অনুঘটক। ঠিক আছে, তার জন্যই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার সম্মুখীন হয়েছিল অ্যাডলফ হিটলার। তিনি বলেছেন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন। এভাবে আরো অনেকগুলো উক্তি আছে, কোটেশন আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। আপনাকে জানতে হবে এপিজে আব্দুল কালাম আজাদের কিছু কোটেশন জানতে হবে। বিভিন্ন দার্শনিক ফিলোসোফার যারা আছেন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তাদের, বার্টন রাসেল এরকম সহ আরো, উইলিয়াম শেক্সপিয়ার, এরকম আরো বেশ কিছু বিশ্বের বিখ্যাত খ্যাতিমান ব্যক্তি আছে এবং তাদের বিখ্যাত কিছু উক্তি আছে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। এরকম গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, আমি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটা কে বলেছে জানেন? এই টাইপের, আমি বলতে চাচ্ছি যে এই টাইপের যে উক্তিগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। নেক্সট, কোনটি ধাতু, কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ধাতু? পৃথিবীতে যে পদার্থগুলো আছে তার মধ্যে ধাতু, অধাতু, অপধাতু এরকম ভাগ আছে, তাই না? তো ধাতু যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে হালকা লাইট ধাতু, লাইট মেটাল কাকে বলা হয়? আনসারটা হচ্ছে লিথিয়াম। পৃথিবীতে যত ধাতু আছে তার মধ্যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা। মনে থাকবে, এটা কিন্তু বিজ্ঞানের প্রশ্ন। ব্যাপারটা এরকম নয় যে খালি সাধারণ জ্ঞান বলতে আপনার এটাই আসবে বাংলাদেশের রাজধানীর নাম কি অথবা সিঙ্গাপুরের মুদ্রার নাম কি, ব্যাপারটা এরকম নয়। বিজ্ঞান থেকে, আইসিটি থেকে প্রশ্ন আসবে, সেটাও সাধারণ জ্ঞানের মধ্যে ইনক্লুডেড। ভূগোল থেকে প্রশ্ন আসবে, রাষ্ট্রবিজ্ঞান থেকে, অর্থনীতি থেকে প্রশ্ন আসবে, সেগুলো জিকে এর মধ্যে ইনক্লুডেড। পরের প্রশ্নে যাব আমরা, জাপানের মুদ্রার নাম কি? যে মুদ্রা বলতে বলতেই জাপানের মুদ্রার নাম চলে এসেছে। আজকের ক্লাসে আমরা 4টা দেশের মুদ্রার নাম জানবো। গত ক্লাসে 4টা বা 5টা দেশের মুদ্রার নাম জেনেছি। আজকে খুবই ইম্পর্টেন্ট 4টি দেশের মুদ্রার নাম আমরা জেনে নেব। তার মধ্যে প্রথম আছে জাপান। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, মনে রাখবেন। এইখানে কিন্তু কনফিউশন হবে, কনফিউশন পরের প্রশ্নে যখন যাব তখন দেখবেন যে আপনার কনফিউশন কোথায় হচ্ছে। দেখবেন ইএন, ইএন এটা হচ্ছে জাপানের মুদ্রা। নেক্সট একটু যাই, তাছাড়া এটা বোঝানো যাচ্ছে না। নেক্সট হচ্ছে চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রা, ওটা আমরা দেখলাম জাপানের, এটা হচ্ছে চীনের। জাপানের ছিল ইয়েন, তাই না? ইয়েন ছিল জাপানের, আর ইউয়ান হচ্ছে চীনের। একটু খেয়াল করি পার্থক্যটা, দুইটার মধ্যে পার্থক্য। ই, এখানে ইউ, ই অন্তস্থ ন, তিনটাই অক্ষর আছে, বাট এখানে ইউ মানে হ্রস্ব দীর্ঘটা একটু বেশি আছে একটা অক্ষর। আমি আপনাকে বলতে চাচ্ছি ইয়েন আর ইউয়ান দুইটা কাছাকাছি শব্দ। পরীক্ষার হলে গিয়ে আপনি কনফিউজড হবেন যে পরীক্ষার হলে তো একই সাথে দুইটা আসবে না, হয় জাপানের আসবে না হয় চীনের আসবে। তো আপনি মনে রাখবেন কেমনে? আপনি তো ইএন পড়েছেন জাপানের, এবার পরীক্ষা আসছে চীনের, তো আপনি তো কনফিউজড হয়ে যাবেন। মনে রাখবেন যে জাপান ইয়েন এটা হচ্ছে জাপানের, হ্যাঁ। তারপরে আমরা মনে রাখবো জাপান চীনের চেয়ে ছোট দেশ, তাই তার মুদ্রার নাম চীনের থেকে
ছোট। এটা কারো কাছে হাস্যকর মনে হতে পারে, বাট পরীক্ষার হলে গিয়ে এগুলাই কাজে লাগবে আপনার। ঠিক আছে? আর ইউয়ান হচ্ছে চীন। এবার এই পাশে আরেকটা লজিক লিখি আমরা। চীন জাপানের চেয়ে আয়তনে বড়। হ্যাঁ, ব্যাপারটা এরকম নয়, মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা নয় যে চীনের আয়তন বড় এই জন্য চীনের মুদ্রার নামের সাইজ একটু বড়, আর জাপানের আয়তন ছোট তাই জাপানের মুদ্রার নামের সাইজ ছোট। অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা নয়, আমি আপনাকে মনে রাখার সুবিধার্থে এটা বলছি। তাহলে আয়তনে চীন জাপানের চেয়ে আয়তনে বড়, তাই এর মুদ্রার নাম ও জাপানের চেয়ে বড়। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এটা লিখে দিই। তাছাড়া আহ, আমার কিছু কিছু ভাই আছে যারা এটা আবার অন্যদিকে নিয়ে যাইতে পারে, যে দেখেন স্যার আবার কি লজিক দিল। লজিকটা হচ্ছে মনে রাখার জন্য। মনে থাকবে তো? চীনের ইউয়ান বড় দেশ, তাই ইউয়ান একটা অক্ষর বেশি। এখানে এই রস দীর্ঘও আছে কিন্তু এখানে নেই। আশা করি বোঝাতে পেরেছি আমি ফ্যাক্ট। পরের প্রশ্ন, ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্স, ফ্রান্সের মুদ্রার নাম অনেকেই দেখার সাথে সাথেই ফ্রাঙ্ক দিয়ে দিতে পারেন বা পাউন্ড দিয়ে দিতে পারেন, কিন্তু ফ্রান্স বর্তমানে ইউরোজোনের মধ্যে থাকার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের একজন সদস্য ফ্রান্স, এবং সে ইউরোজোনের একজন সদস্য, মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে কমন মুদ্রা ইউরো, যেটি রবার্ট মুন্ডেল 1991 সালে প্রবর্তন করেছিলেন, এই ইউরো মুদ্রা বর্তমানে ফ্রান্সের মুদ্রা। সো ফ্রান্স ফ্রাঙ্ক ব্যবহার করে না, ফ্রান্স বর্তমানে ইউরো ব্যবহার করে, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ব্রাজিলের মুদ্রার নাম কি? আমরা এটা দেখেছি হচ্ছে চীন, এটা দেখলাম আমরা জাপান। ফ্রাঙ্ক ফ্রান্সের প্রাচীন মুদ্রা, এখন আর ব্যবহার করা হয় না। আর এটা হচ্ছে ব্রাজিল, ব্রাজিলিয়ান রিয়েল। হ্যাঁ, মনে হইতে পারে রিয়েল তো আরব দেশের মুদ্রা, তো আবার ব্রাজিলে গেল কেমনে? যেভাবেই যাক মনে রাখবেন রিয়েল এটা ব্রাজিলের মুদ্রা। ঠিক আছে? আচ্ছা, আমরা মুদ্রা থেকে আরেকটা প্রশ্ন পড়ব, তারপরে মুদ্রার টপিক আমরা ছেড়ে যাব। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এসছে, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি। আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? আপনারা কি অ্যান্সার করতে পারছেন? আমি একটু দেখি। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? রিয়েল, রিয়েল। ভেরি নাইস। আপনারা প্রায় সবাই সবাই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো। তাহলে শেষ, থাইল্যান্ডের মুদ্রার নাম আমরা জেনে নিই, বাথ। থাই বাথ বলা হয়। রুপি ভারতের মুদ্রা, লিরা তুরস্কের মুদ্রা, রিঙ্গিত, রিঙ্গিত কোন দেশের মুদ্রা বলেন তো? রিঙ্গিত কোন দেশের এটা একটু কমেন্টে বলবেন। রুপি, লিরা, রুপি ভারতের, ভারত সহ আরো দু একটা দেশের মুদ্রা আছে। রুপি, লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা, বাথ থাইল্যান্ডের মুদ্রা, বাট রিঙ্গিত কোন দেশের মুদ্রা? আমাদের মানে খুব পরিচিত একটা দেশ, ঠিক আছে? রিঙ্গিত। সবার জন্য প্রশ্ন থাকলো, রিঙ্গিত কোন দেশের মুদ্রা? দয়া করে কেউ অ্যান্সার না দিয়ে যাবেন না, ঠিক আছে? মালয়েশিয়া। ভেরি নাইস। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। তাহলে কি আমি লিখে দিব এখানে? রুপি হচ্ছে ভারত, লিরা হচ্ছে তুরস্ক, বাথ তাহলে কি হলো? থাইল্যান্ড, আর রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়া। পরের প্রশ্নে চলে যাই আমরা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? এই যে এই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুলি পরীক্ষার হলে দেখে যেতে হবে যে কৃষি বর্ষ গ্রন্থ অনুযায়ী
সাধারণত এটা চেঞ্জ হয় না, হ্যাঁ, চেঞ্জ হয় শুধু আম। বাংলাদেশে বিভিন্ন জেলায় যে ফসল উৎপন্ন হয় এইটার একটা জায়গা শুধু চেঞ্জ হয়, সেটা হচ্ছে আম। আম উৎপাদনে কখনো শীর্ষে রাজশাহী, কখনো চাঁপাইনবাবগঞ্জ, কখনো নওগাঁ, এই 3টি জেলা আপস অ্যান্ড ডাউনস হয়, ঠিক আছে। কখনো রাজশাহীতে বেশি আম হয়, কখনো চাঁপাইনবাবগঞ্জে হয়, আবার কখনো নওগাঁতে হয়। আম্রপালি নামে যে জাতটা আছে, নওগাঁয় এই জাতটা নতুনভাবে চাষ শুরু হয়েছে, এই জন্যে মাঝে মধ্যে কোনো কোনো বছর নওগাঁ শীর্ষে উঠে আসে আম, শুধু আমের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে ফসল, যেমন পাট, আমার আজকের প্রশ্নে আছে পাট সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুরে। এইটা আপনি আজ থেকে 20 বছর আগের তথ্য দেখবেন, তাও ফরিদপুরই হবে, ফরিদপুরই ছিল। চা সবচেয়ে বেশি উৎপাদন হয় শ্রীমঙ্গলে, পাট সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুরে, ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় দিনাজপুরে, আবার চালের কল বা চালের চাতালের সংখ্যা বেশি নওগাঁতে। এই জিনিসগুলো সাধারণত বেশি চেঞ্জ হয় না। আলু বেশি উৎপাদন হয় হচ্ছে কখনো কখনো বগুড়া, কখনো রংপুর, এটা আবার চেঞ্জ হয়। তামাক উৎপাদন সবসময়ই বেশি হয় কুষ্টিয়াতে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন, আনন্দ বিহার কোথায় অবস্থিত? বাংলাদেশে অনেকগুলো বিহার আছে, ময়নামতি বিহার, আনন্দ বিহার, ভাসু বিহার, হ্যাঁ, তারপরে হচ্ছে খোদার পাথর ভিটা, এই জগদ্দল বিহার, এই বিহারগুলো কোনটার অবস্থান কোথায়? পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেগুলো একেবারে খুবই পপুলার সেগুলো তো পারবেন। ময়নামতি বিহার যে কুমিল্লাতে, এটা পারবেন, এটা হয়তো ভুল হবে না। পাহাড়পুর বিহার যে নওগাঁতে, এটাও হয়তো ভুল হবে না। বাট ছোট ছোট যে বিহারগুলো, যেগুলো খুব বেশি পরিচিত না, আমরা খুব বেশি বেড়াইতে যাই না, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে হই হই রই রই করে পিকনিকে যাই না যে বিহারগুলোতে, সেই বিহারগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ ওগুলো পরীক্ষায় আসলে ভুল হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, আমার মনে হয় সবাই পারবে যে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁতে অবস্থিত। যারা উত্তরবঙ্গের মানুষ, স্কুল কলেজে পড়েছেন আর পাহাড়পুর বৌদ্ধবিহারে একবার মানে পিকনিক করতে যান নাই, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। পাহাড়পুরে, মহাস্থানগড়ে পিকনিক করতে হই হই রই রই করতে করতে গেছেন, তার মানে আপনি পারবেন। যারা দক্ষিণবঙ্গ বা পূর্ববঙ্গের মানুষ, তারা ময়নামতি বিহারে হই হই রই রই করতে করতে গেছেন, জগদ্দল বিহারে গেছেন। তো বাদ বাকি যে বিহারগুলো, এগুলো যেগুলো পিকনিক করতে যান না, সেগুলো হয়তো সবাই পারবেন না। দেখেন, আনন্দ বিহার এটাও কিন্তু ময়নামতিতে অবস্থিত, কুমিল্লার ময়নামতির ছোট আরেকটা বিহারের নাম হচ্ছে আনন্দ বিহার। পরের প্রশ্ন যাব আমরা, ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? মানে কোন জেলা দিয়ে? এই কোথায় বলতে, এই কোথায় বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নে? কোন জেলা দিয়ে, এটাই প্রশ্ন। উত্তর হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, এটা নিশ্চয় জানেন। ব্রহ্মপুত্রের উৎপত্তি তিব্বতে, হিমালয়ের তিব্বতী অংশের কৈলাস নামক একটা শৃঙ্গ আছে, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। তো এই কৈলাস শৃঙ্গের একটা সরোবর আছে যার নাম হচ্ছে মানস। এই মানস সরোবর থেকে, মনে করেন এইটা হিমালয়, এটা হিমালয়, হিমালয়ের কৈলাস শৃঙ্গ, হিমালয়ের কৈলাস শৃঙ্গ এটি। এইবার এই হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে, এই মানস সরোবর থেকে একটি নদী উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে তিব্বত, ভারত ঘুরে বাংলাদেশে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্র নাম ধারণ করে, পুরোটাই ব্রহ্মপুত্রই নাম, ভারতে তিব্বতে আলাদা আলাদা নাম আছে, তবে ব্রহ্মপুত্র নামে বেশি পরিচিত। এখানে এসে এ মেঘনার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। মেঘনার সঙ্গে মিলিত হওয়ার জায়গার নাম হচ্ছে ভৈরব বাজার, সরি ভৈরব বাজার না, দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ নাকি ভৈরব বাজার। এই যে একটু আগে ঠিক বললাম, এখন আবার ভুল বলছি, নিজে নিজে আবার গুলিয়ে ফেলছি। দেখেন, আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। সো পরীক্ষার হলে গিয়ে এই কনফিউশন গুলো হওয়ার মানে অনেক বেশি চান্স থাকে। তাহলে বাংলাদেশে প্রবেশ করলো যে জায়গা দিয়ে, সেটা হচ্ছে কুড়িগ্রাম, দেওয়ানগঞ্জ না, ভৈরব বাজারেই, ভৈরব বাজারেই ব্রহ্মপুত্র কালনির সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে, তাই না? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
বাংলাদেশে একটি গ্রাম আছে, শুধু এটা বাংলাদেশে না, এটি এশিয়ারও সর্ববৃহৎ গ্রাম। শুধু বাংলাদেশ নয়, বরং এটি এশিয়ারও সর্ববৃহৎ গ্রাম এবং নাম হচ্ছে বানিয়াচং। বানিয়াচং কোথায় বলেন তো, কোন জেলায় জানেন কেউ আপনারা? বানিয়াচং এটা হবিগঞ্জের একটি হবিগঞ্জ জেলার একটি গ্রাম বানিয়াচং। এটি শুধু বাংলাদেশ নয়, বরং এশিয়ারও বৃহত্তম গ্রাম। পরের প্রশ্নে যাই, প্রাচ্যের ভেনিস বলা হয় কোন জেলাকে? ভৌগোলিক উপনাম, প্রাচ্যের ভেনিস বলা হয়, ভেনিস, ভেনিসকে বলা হয় নিমজ্জিত শহর, নিমজ্জমান শহর। হ্যাঁ, ভেনিস, ভেনিস হচ্ছে অস্ট্রিয়ার শহর। অস্ট্রিয়ার শহর, একে বলা হয় নিমজ্জমান নগরী। ভেনিস অস্ট্রিয়ার একটি শহর এবং এটাকে বলা হচ্ছে নিমজ্জমান। নিমজ্জমান মানে যা ডুবে যাচ্ছে। নিমজ্জমান মানে কি? নিমজ্জমান মানে যা ডুবে যাচ্ছে। এই ডুবে যাচ্ছে এর সঙ্গে বরিশালের সম্পর্ক কি? বরিশালকে কেন ভেনিস বলা হচ্ছে? ভেনিস বলার কারণ হচ্ছে, বরিশালের কোনো ভাই বোন আছেন নাকি ক্লাসে বরিশাল থেকে দেখছেন? বরিশালে অসংখ্য নদী দ্বারা বেষ্টিত, নদীর জাল যাকে বলে, সেটা বাংলাদেশের একমাত্র বরিশাল গেলেই ভালো বোঝা যায়। বরিশালে অনেক নদী আছে এবং এটি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এটাকে প্রাচ্যের ভেনিস বলা হয়। ঠিক আছে, বরিশালকে বলা হয় তাহলে প্রাচ্যের ভেনিস। মনে রাখবেন, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দ কোনো মাধ্যম ছাড়া ছড়াইতে পারে না। শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় মানে পৌঁছানোর জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম শূন্য মাধ্যম বা বায়বীয় মাধ্যম, এটি একটি মাধ্যম। তার মানে আমি এই যে কথা বলছি, এখান থেকে 5 হাত 10 হাত এক বা কিছু দূরে মানুষ শুনতে, মানে আমি মুখ দিয়ে চিৎকার করছি এবং সে শুনছে, এই দুইটার মাঝখানে শুধু বাতাসই কাজ করে। বাতাসের মাধ্যমেও, বাতাসের মাধ্যমে শব্দ পরিবাহিত হয়, পানির মাধ্যমে শব্দ পরিবাহিত হয়, আবার মানে কি বলে যে শক্ত মাধ্যম বা এটাকে কি বলে কঠিন মাধ্যম। বাতাস পরিবহনের মাধ্যম তিনটি। হ্যাঁ, নাম্বার 1 বায়ু, বা নাম্বার 2 হচ্ছে জল বা তরল, আর নাম্বার 3 হচ্ছে কঠিন, মানে বস্তু, ধাতু, ধাতুর মাধ্যমে শব্দ প্রবাহিত হয়। তো এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি গতিতে, দ্রুত গতিতে প্রবাহিত হয় কঠিন মাধ্যমে। লোহা কি কঠিন মাধ্যম? অপশনে লোহাও থাকতে পারে, স্টিলও থাকতে পারে, আবার কঠিনও থাকতে পারে। মানে কঠিন পদার্থ তো শুধু লোহাই না, তাই না? লোহার বাইরেও কিন্তু কঠিন পদার্থ আছে। তো সবচেয়ে বেশি যায়, দ্রুত যায় লোহা বা কঠিন মাধ্যম দিয়ে। পরের প্রশ্নে যাই, নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা ফলস, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এবং এটি আমেরিকা এবং কানাডা এই দুই দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী স্থানে দুইটি প্রধানত ভৌগোলিক বৈচিত্র্য আছে। একটি হচ্ছে নায়াগ্রা ফলস, এটি আমেরিকা এবং কানাডার সীমান্তে অবস্থিত। আর আরেকটি ভৌগোলিক বৈচিত্র্য হচ্ছে গ্রেট লেকস বলে 5টা হ্রদ বা লেক আছে। 5টা হ্রদ বা লেক, যাকে গ্রেট লেকস বলা হয় একসঙ্গে, এই 5টি হ্রদ আমেরিকা এবং কানাডার সীমান্তে অবস্থিত। গ্রেট লেকস 5টি কি কি, এটি আমি আগের একটি ক্লাসে মনে হয় আপনাদের বলেছিলাম, আজকে কি বলবো? মিশিগান, হুরন, ইরি, অন্টারিও আর হচ্ছে সুপিরিয়র, এই 5টি
হ্রদ বা লেককে একসঙ্গে বলা হয় গ্রেট লেকস, যা আমেরিকা কানাডার সীমান্তে অবস্থিত। এর সাথে সাথে নায়াগ্রা ফলস। পৃথিবীর ছাদ বলা হয় কোনটিকে? পৃথিবীর ছাদ উচ্চতার কারণে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পামির মালভূমি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়া, চীন মঙ্গোলিয়া সীমান্তে, যার অধিকাংশ মঙ্গোলিয়াতে অবস্থিত, এই পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। মালভূমি কাকে বলে জানেন? মালভূমি কাকে বলে? মালভূমি হচ্ছে এটি একটি পর্বত, আবার এটি আরেকটি পর্বত। এটি কি একটি পর্বত? এটি কি পর্বত? এই দুই পর্বতের মাঝখানে তুলনামূলক উঁচু এবং সমতল, তুলনামূলক উঁচু এবং মানে কি বলে, তুলনামূলক সমতল এবং অনেক উঁচু, এই জায়গাটাকে বলা হচ্ছে মালভূমি। ঠিক আছে, এই মালভূমির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পামির মালভূমি। ঠিক আছে, এবং এটিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন, কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? বাংলাদেশের উপর দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রেখা আছে, একটি হচ্ছে অক্ষরেখা আর একটি হচ্ছে দ্রাঘিমা রেখা। এটা মনে করেন বাংলাদেশ, না হইল না, এটা হচ্ছে, আর একটু বড় করে নিয়ে আসি। এটা মনে করেন বাংলাদেশ। এবার বাংলাদেশের মধ্য দিয়ে দুটি গুরুত্বপূর্ণ লাইন চলে গেছে, একটি হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, এটার নাম কি? 23.5 ডিগ্রি অক্ষরেখা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি। এটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। এর আরেকটা নাম আছে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, এই যে এটি, এটি। এইবার আরেকটি রেখার নাম বললাম, যেটিও বাংলাদেশের উপর দিয়েই গেছে। বাংলাদেশের এই যে উত্তর থেকে দক্ষিণে প্রায় মাঝ বরাবর আরেকটি রেখা গেছে, যার নাম হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর এই দুটি রেখা যেখানে মিলিত হয়েছে, এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 23.5 ডিগ্রি অক্ষরেখা যেখানে মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা। এটি ফরিদপুর জেলায় অবস্থিত। মনে থাকবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি আপনাকে এখানে দিচ্ছি। কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? অক্ষরেখা বলেছে, এটা হচ্ছে অক্ষরেখা। আর এই উপরে নিচে যেটা, সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অক্ষরেখাটা কত? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো এটার অ্যাকচুয়াল মান কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অক্ষরেখা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার। আরেকটা গুরুত্বপূর্ণ রেখা আছে যেটা দ্রাঘিমা রেখা, এবং সেটি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর এই দুটি রেখা যেখানে মিলিত হয়েছে, এই জায়গাটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, কোন সাগরে মানুষ ডুবে না? কোন সাগরে মানুষ ডুবে না? আপনি চাইলে স্বাভাবিকভাবে সাঁতার কাটছেন, কিন্তু চাইলেও আপনি ডুবতে পারবেন না। এই সাগরটার নাম হচ্ছে মৃত সাগর বা ডেড সি। এটি ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে অবস্থিত। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সাগরে মানুষ ডুবে না? কারণ এর পানি অত্যন্ত লবণাক্ত। এর পানি অত্যন্ত
লবণাক্ত। তো কেমন লবণাক্ত, ঠিক কেমন লবণাক্ত যে মানুষ ডুবে না? একটু এই রেশিওটা খেয়াল করি। অন্য সাগরের চেয়ে 10 গুণ বেশি লবণাক্ত এই মৃত সাগরের পানি। 10 গুণ বেশি মানে অন্য সাগরে কি পরিমাণ থাকে? একটু একটা তুলনামূলক আমরা চার্ট করে ফেলি। আমরা এখানে লিখলাম অন্যান্য সাগর, আর এখানে লিখলাম মৃত সাগর। হ্যাঁ, এইবার আমরা পরিমাণটা একটু খেয়াল করি। অন্যান্য সাগরে ধরেন এখানে সাগরের পানির লবণাক্ততা হচ্ছে 3.5%। 3.5%। অন্যান্য সাগরের লবণাক্ততার স্যালাইনিটি বা লবণাক্ততার মাত্রা 3.5%। আর মৃত সাগরে এইটা হচ্ছে 35%। 35%, বুঝতে পারছেন? অন্য সাগরে যেখানে 3.5% লবণাক্ততা থাকে পানির, সেখানে মৃত সাগরে লবণাক্ততার পরিমাণ 35%। ব্যাপারটা কি? প্রতি লিটারে। আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, প্রতি লিটারে প্রতি লিটারে এখানে 1 লিটার পানি, অন্য সাগরের 1 লিটার পানি নিলে সেখানে লবণ থাকবে, যেখানে 35 গ্রাম, সেখানে ডেড সিতে থাকবে 350 গ্রাম। গ্রাম না, আমরা লিটারে যেহেতু বলছি, এটা ml বলি আমরা। 335 ml, আর এখানে থাকবে 350 ml। আপনি কি বুঝতে পারলেন রেশিওটা? ধরেন আপনি প্রশান্ত মহাসাগরে গেছেন, বঙ্গোপসাগরে গেছেন, সেখান থেকে 1 লিটার পানি যদি আপনি তুলে নেন, এই 1 লিটার পানিতে আপনার 35 ml থাকবে লবণ। 35 না, লবণ তো আর ml না, ঠিকই আছে, লবণ গ্রামে হবে। ml কেন বলছি? লবণ তো আর লিকুইড না, এটা হচ্ছে আমরা গ্রাম তাই বলবো, তাই না? কারণ পানি ml এ পরিমাপ হলেও লবণ তো গ্রামে পরিমাপ হবে। তার মানে আমি আপনাকে যেটা বলছিলাম, সময় নিয়ে নিলাম অনেক, আপনি বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর বা অন্য যে কোনো সাগরের 1 লিটার পানি যদি নেন, তাহলে তার থেকে আপনি 35 গ্রাম লবণ পাবেন। কিন্তু এই ডেড সি বা মৃত সাগরের 1 লিটার পানিতে লবণের পরিমাণ 350 গ্রাম। তার মানে বুঝতে পারছেন কত বেশি লবণাক্ত। এই লবণাক্ততার কারণে ডেড সি বা মৃত সাগরে মানুষ ডুবে না। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে যে কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়? ভারতের ইতিহাস থেকে একটি প্রশ্ন, কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়? আনসারটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। ব্রিটিশ শাসনামলে এদেশে যে আন্দোলনগুলো হয় তাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আরেকটি হচ্ছে সংস্কার আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল তিতুমিরের বিদ্রোহ, তারপরে তেভাগা, কি বলে, তেভাগা না, ভারত ছাড় আন্দোলন, সিপাহী বিপ্লব, এগুলো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল। কিন্তু আলীগড় আন্দোলন, তারপরে হচ্ছে যে সতীদাহ প্রথার যে আন্দোলন ছিল, সতীদাহ প্রথা রহিতকরণের যে আন্দোলন, এগুলো ছিল সংস্কার আন্দোলন। ফরাইজি আন্দোলন শুরুর দিকে সংস্কার আন্দোলন ছিল, পরের দিকে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। তো মূল কথা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান তিনি আলীগড় আন্দোলন শুরু করেন এই মুসলিম জাতির পশ্চাদপদ মুসলিম জাতিকে ইংরেজদের সঙ্গে সহায়তার মাধ্যমে নিজেদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নয়নের জন্য। কারণ ব্রিটিশ আমলে ব্রিটিশরা এদেশের ক্ষমতা দখল করেছিল মুসলমানদের হাত থেকে, তাই মুসলমানরা ব্রিটিশদের শত্রু মনে করত। এই এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে আমাদের ওই সময়ের যারা ধর্মীয় নেতা ছিলেন তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করাকে
হারাম মনে করতেন। এই জন্যে একে তো শত্রুতা, তারপরে ইংরেজি শিক্ষা গ্রহণ না করার কারণে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চাকরি বাকরি সব কিছুতে মুসলমানরা পিছিয়ে পড়ে এবং দারুণ দৈন্য দশার মধ্যে পড়ে। তো মুসলমানদের এই অবস্থা থেকে ওভারকাম করার জন্য, রিকভার করার জন্য, ফিরিয়ে আনার জন্য যে মানুষের অবদান সবচেয়ে বেশি ছিল, যে কয়েকজন মানুষের, তার মধ্যে একজন হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি আলীগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানদের ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করার মানে একটা ব্যবস্থা তৈরি করেন, শিক্ষা দীক্ষা যারা মুসলমানরাও ইংরেজি শিক্ষা শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করেন। পরের প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি, আমাদের বিভিন্ন ভিটামিনের মানে অভাবে বিভিন্ন রোগ হয়। যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়। তো এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। ভিটামিন কে রক্ত বন্ধে সাহায্য করে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় বা কোন ভিটামিন কি কাজ করে এগুলো ভালো করে জানতে হবে। ভিটামিন সি এটা অভাবে স্কারভি রোগ হয়, সাধারণত মুখে হয়, এটি মুখের একজাত মানে এক ধরনের ঘা, এটি ভিটামিন সি এর অভাবে হয়। হাড় ক্ষয় হয় ফসফরাস এবং ফসফরাস ডি এবং ক্যালসিয়ামের অভাবে, তাই না? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। এভাবে জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, নারিকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম? নারিকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম? নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। পরের প্রশ্নে যাই। মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি? মর্মর সাগর আর কৃষ্ণ সাগর মনে পড়ছে? মর্মর সাগর এটা হচ্ছে কৃষ্ণ সাগর, আর এইটা হচ্ছে মর্মর সাগর। এই কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে যুক্ত করেছে যে প্রণালী তার নাম কি? এটি হচ্ছে বসফরাস, বসফরাস প্রণালী। মর্মর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে যে প্রণালী সেটির নাম হচ্ছে বসফরাস প্রণালী। এর এ পাশে ইস্তাম্বুল, ও পাশেও ইস্তাম্বুল, ইস্তাম্বুল শহরকে দুভাগে বিভক্ত করেছে এই বসফরাস প্রণালী। পরের প্রশ্নে যাই। সংবিধান, বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য মোট কত সদস্যের মানে সদস্যের মোট কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? মনে করেন বাংলাদেশের সংবিধান সংশোধন করা হবে। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে বাংলাদেশে যে সংসদ সদস্যগণ আছেন বর্তমানে 350 জন সংসদ সদস্য, এর মধ্যে কতজন মানে ভোট দিলে বা সম্মতি জানালে সংবিধান সংশোধন করা যাবে, এটি প্রশ্ন। আর আনসারটা হচ্ছে 2/3। 3/2 ভাগ, 3/2 সদস্য যদি বলে হ্যাঁ, তাহলেই এটি সংশোধন হবে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, গল্প, কবিতা এগুলো সম্পর্কে ভালো একটি আইডিয়া রাখতে হবে। দেখেন, ওরা 11 জন, চাষী নজরুল ইসলামের সিনেমা ওরা 11 জন, এটা পরিচালক কে? চাষী নজরুল ইসলাম। ছোটবেলায় এই লোকের নাম শুনে আমি ভাবতাম তিনি মনে একজন কৃষক, কৃষিকাজ করতে করতে চাষবাস করতে করতে গিয়ে সিনেমা বানাইছে ওরা 11 জন, ঠিক আছে, হাঙ্গর নদীর গ্রেনেড। তো আসলে তিনি মানে চাষ করতে করতে গিয়ে চাষি হন নাই, তার নামের পদবী আর কি চাষি। অরুণোদয়ের অগ্নিসাক্ষী সুভাষ দত্তের সিনেমা, সুভাষ দত্ত। তারপরে এটা কি? আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদের সিনেমা হচ্ছে আগুনের পরশমণি। এই তিনটেই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। বাট গোলাপি এখন ট্রেনে এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়। আচ্ছা, এগুলো লিখে দিলাম কারণ হচ্ছে আপনাকে এভাবেও প্রশ্ন করতে পারে, এই সিনেমাগুলোর নাম দিয়ে বলতে পারে এই সিনেমার পরিচালককে, কারণ মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা এগুলো। পরের প্রশ্ন, সংবিধানের কোন ভাগে নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানে যে 11টি ভাগ আছে এর মধ্যে কোন ভাগে নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে? বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, তারপরে 18 বছর বয়সী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবে,
কিভাবে নির্বাচন হবে ইত্যাদি কথা বলা হয়েছে সংবিধানের 7ম ভাগে। সংবিধানের যে 11টি ভাগ আছে তার মধ্যে 7 নাম্বার ভাগে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত কথাবার্তা, মনে থাকে যেন। বাদ বাকিগুলো দেখে রাখবেন কোন ভাগে কি, 11টাই আপনার মুখস্থ থাকতে হবে। পরের প্রশ্ন, অতিরিক্ত শর্করা মানবদেহে জমা থাকে কিভাবে? আমরা এই যে খাদ্য খাই, খাবার খাই, খাবারের মাধ্যমে অনেক ধরনের এনজাইম, অনেক ধরনের উপাদান আমাদের শরীরে, আমাদের রক্তে তৈরি হয়। এরপরে তার মধ্যে একটি উপাদান খুব ইম্পর্টেন্ট, ভাইটাল একটি উপাদান হচ্ছে শর্করা বা গ্লুকোজ। শর্করা বা গ্লুকোজ, এই শর্করা বা গ্লুকোজ মানে শর্করা থেকেই গ্লুকোজের জন্ম হয়, ঠিক আছে? মানে অন্য উপাদান থেকেও মানে গ্লুকোজ আসে, তার মধ্যে একটি ভাইটাল পার্ট হচ্ছে শর্করা। তো এই শর্করা মানব দেহের জমা থাকে গ্লাইকোজেন রূপে। মানব দেহে শর্করা অতিরিক্ত যেটা এক্সট্রা, যেটা এই মুহূর্তে আপনার বডিতে প্রয়োজন নেই বাট ফিউচারে প্রয়োজন হতে পারে, এটা আপনার বডি সংরক্ষণ করে রাখে, প্রিজার্ভ করে রাখে। তো প্রিজার্ভ করে যেটা রাখে সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? পরের প্রশ্নে যাব আমরা। কোন গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস? এটি খুবই পপুলার একটি প্রশ্ন এবং আশা করি আনসারও সবাই জানেন, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। সিএফসি, এটাকে আমরা ডিটেল এর নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যাকে আমরা সিএফসি বলে থাকি। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের কারণে বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার কারণে সূর্যের ইউভি বি এই রশ্মিটা বেশি করে মানে আমাদের পৃথিবীতে আসছে এবং চর্ম ক্যান্সার সহ আরো অনেক ধরনের রোগ বা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। পরের প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? এখানে অনেকেই ভুল করবেন, যারা বিশেষ করে সায়েন্স পড়েন নাই তাদের জন্য এই প্রশ্নগুলো কঠিন এবং অ্যান্সার করতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। সো কেয়ারফুলি অ্যান্সার করতে হবে এই পার্ট থেকে। কাদের? যারা সায়েন্স পড়েন নাই কখনো। কিন্তু চাকরির পরীক্ষা পড়ার জন্য আপনাকে অবশ্যই সাধারণ বিজ্ঞান বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এইটা আমরা একটু দেখে নিই। ভোল্ট এটা কিসের একক? ওয়াট কিসের একক? জুল কিসের একক? এটার অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে বাকিগুলো দ্বারা কি বোঝানো হয়? ভোল্ট, ওয়াট আর জুল। ভোল্ট দ্বারা এটা হচ্ছে কি বলে এটা, বিভব পার্থক্য। ভোল্ট দ্বারা এখানে কি বলা হয়? এটাকে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। ওয়াট এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা না। হ্যাঁ, তোর কত বড় ক্ষমতা, আমার গায়ে হাত তুলে দেখতো, এই ক্ষমতা সেই ক্ষমতা নয়, ঠিক আছে? এই ক্ষমতা হচ্ছে ক্ষমতার পরিমাপ হচ্ছে ওয়াট, আর জুল হচ্ছে কাজের একক। কাজের একক হচ্ছে জুল। আর অ্যাম্পিয়ার কিসের? তাহলে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো আলাদা আলাদা ভাবে আপনাকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন বিদ্যুৎ থেকেই নিয়েছি আমি। বিদ্যুৎ প্রবাহের একক তো আমরা জানলাম অ্যাম্পিয়ার, বাট বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নামটা কি? বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, কিন্তু বিদ্যুৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি বলেন তো? অ্যামিটার। অ্যামিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। অর্থাৎ আপনার বাসায় যে মিটারটা আছে, কারেন্টের মিটার আমরা বলি সাধারণত প্রিপেইড বা পোস্টপেইড। আপনার বাসায় দেয়ালে, ওয়ালে যে মিটার লাগিয়ে রাখছেন আপনি, মানে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আপনি নিয়মিত কিনে নেওয়ার পরেও চার্জ দেন, ওই মিটারটায় নাম হচ্ছে অ্যামিটার, ঠিক আছে? ওইটাই অ্যামিটার। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে এটি আজকের ক্লাসের শেষ প্রশ্ন। কোনটিকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়? গ্রেটেস্ট শো অন আর্থ এটি কোনটিকে বলা হয়? অলিম্পিক গেমস, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট নাকি আইপিএল? আনসার হচ্ছে অলিম্পিক। কোন কোন বইয়ে, একটু ভালো করে শোনেন, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ
এটি কাকে বলা হয়? এটি অধিকাংশ বই আপনি আনসার পাবেন অলিম্পিক গেমস। আপনি যদি গুগল করেন তাও অলিম্পিক গেমস পাবেন। তবে কিছু, কিছু জায়গায় আপনি বিশ্বকাপ ফুটবল এটিরও অ্যান্সার পাবেন। ঠিক আছে? বিশ্বকাপ ফুটবলের জন্ম তো অলিম্পিকের অনেক পরে। তো অলিম্পিক ছিল যখন বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, আইপিএল, বিপিএল, কেপিএল ইত্যাদির জন্ম হয় নাই। তখন তারও বহু আগে অলিম্পিকের জন্ম হয়েছে এবং অলিম্পিক শুধু এই আধুনিক সময় না, প্রাচীন রোমান সভ্যতায় আমরা দেখেছি। এটিকেই বিশ্বের মানে গ্রেটেস্ট শো অন আর্থ বলে চিহ্নিত করা হয় অধিকাংশের মতে এটি। ঠিক আছে? সো যদি এই প্রশ্নটি আসে তাহলে কনফিউজ না হয়ে অলিম্পিক গেমস আনসার করবেন। যদি অলিম্পিক গেমস অপশনে না থাকে, ধরেন অলিম্পিক গেমস নাই, ফুটবল, ক্রিকেট, আইপিএল, বিপিএল, সিপিএল ইত্যাদি ইত্যাদি আছে, তখন আপনি অ্যান্সার করবেন ফুটবল। ঠিক আছে? যদি অলিম্পিক গেমস অপশনে থাকে তাহলে অবশ্যই অলিম্পিক গেমস আনসার করবেন। তাহলে প্রশ্নের সংখ্যা বলছে যেহেতু 980, তার মানে আজকে আমাকে আসতে হবে। প্রশ্ন শেষ, আজকের ক্লাস শেষ। আপনার সঙ্গে আবারও আমার দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে। আর আমার হাতে আপনার জন্য যে 1000 প্রশ্ন রেখেছিলাম তার মধ্যে 20টি প্রশ্ন আছে। 980টি প্রশ্ন শেষ করে ফেলছি। তার মানে আপনার জন্য আমার ঝুলিতে গুরুত্বপূর্ণ আর 20টি প্রশ্ন অবশিষ্ট আছে। সেই 20টি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।